ক্লাস 9 স্টুডেন্ট আসসালামু আলাইকুম। তাজমির হোসেন ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রাফসান রেগুলার ক্লাস করছে, ভেরি গুড। হ্যাঁ, অফসরা ভেরি গুড। অফসরা প্রতিদিন ক্লাস করে। ঠিক আছে, আমরা কানেক্ট হতে লাগি। আমাদের আগের দিনের পড়ার সাথে আগের দিনের পড়া যতটুক পর্যন্ত আগাইছে পঞ্চম ক্লাস, আজকে 6 নাম্বার ক্লাস পিরিয়ডিক টেবিলে। এই 6 নাম্বার ক্লাস শুধু পিরিয়ডিক টেবিলের জন্য গুরুত্বপূর্ণ না। হ্যাঁ রোজা, ঠিক আছে, মনোযোগ দাও ক্লাসে। এখন তোমরা শুধু পড়ার কথা মনোযোগ দিয়ে শোনো, আর কোনো কথা বলার দরকার নেই। শুধু 6 নাম্বার এই ক্লাসটা তোমার পিরিয়ডিক টেবিলের জন্য গুরুত্বপূর্ণ আমি তা বলছি না। এই অধ্যায়টা টোটাল রসায়নের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমার জীবনে যতদিন রসায়ন থাকবে সে কয়দিন এই ক্লাসটা গুরুত্ব থাকবে এই ক্লাসটা। আর কেউ কোনো কমেন্ট লেখো না, সবাই পড়ার দিকে আসো। আমরা বলছি যে কয়দিন কেমিস্ট্রি আছে তোমার এই ক্লাসের গুরুত্ব সে কয়দিন থাকবে। আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পড়াতে যে আগের দিন মৌলের পর্যায়বৃত্ত ধর্মের 2টা ক্লাস কমপ্লিট করেছিলাম। আগের দিন নিয়েছিলাম 2টা ক্লাস পর্যায়বৃত্ত ধর্মে, 2টা অংশ আলোচনা করছিলাম। পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে 6টা। 6টার মধ্যে 1 নম্বর ছিল পরমাণুর আকার। পরমাণুর আকারটা আমি ক্লিয়ার বুঝাই দিয়েছি। সেকেন্ড পয়েন্ট ছিল ধাতব ধর্ম। ধাতব ধর্মটাও আমি আলোচনা করে নিয়েছি। তোমরা কমেন্ট না লিখে পড়ায় মনোযোগ দাও। ধাতব ধর্মটা আলোচনা করছি। তারপরে একটু ধাতব ধর্ম হালকা একটু রিপিট করি তোমাকে। ধাতব ধর্ম বিষয়টা হচ্ছে, আমরা জানি ধাতু কাকে বলে। যে সকল মৌল সাধারণ অবস্থায় কঠিন, চকচকে, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, আঘাত করলে শব্দ করে, মানে আঘাত করলে ধাতব শব্দ করে, তাদের আমরা ধাতু বলি। এটা হচ্ছে ধাতুর একটা সাধারণ সংজ্ঞা, যেটা তুমি ছোটকাল থেকে পড়ছো। এবার ধাতুর আধুনিক সংজ্ঞা, সর্বাধুনিক ধাতুর সংজ্ঞাটা কি? সর্বাধুনিক সংজ্ঞা হচ্ছে ধাতুর যে সকল মৌল কোনো রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করে, ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন গঠন করে, তাকে ধাতু বলে। তাহলে যারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করে তাদেরকে আমরা ধাতু বলে থাকি। এখন সেখানে ইলেকট্রন ত্যাগের যে ধর্ম, এই ধর্মের নাম হচ্ছে ধাতব ধর্ম। ইলেকট্রন ত্যাগ করার যে ধর্ম, এই ধর্মকে আমরা বলি ধাতব ধর্ম। আচ্ছা, তাহলে আমরা 2টা অংশ শেষ করছিলাম। এক হলো পরমাণুর আকার, 2 নম্বর হলো ধাতব ধর্ম, এবং 3 নম্বর পয়েন্টে আমরা যাব অধাতব ধর্ম। এটা আমরা বলছি অধাতু কারা? যারা সাধারণ ভৌত অবস্থা কঠিন ও চকচকে নয়, যাদের আঘাত করলে ধাতব শব্দ করে না, যারা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী নয়, তাদেরকে আমরা অধাতু বলি। আর আধুনিক সংজ্ঞা কি? যে সকল মৌল কোনো রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে, তাদেরকে বলা হয় অধাতু। আর ইলেকট্রন গ্রহণের যে ধর্ম তাকে বলা হয় অধাতব ধর্ম। এখন অধাতব ধর্মের ক্ষেত্রে দেখো, ধাতব ধর্ম আর অধাতব ধর্মের ক্ষেত্রে আমরা কিছু কথা বলছিলাম। 1 নম্বর বলেছিলাম যে একই পর্যায়ে যত বাম থেকে, আজকে আমার পিরিয়ডিক টেবিল নিয়ে অনেক কাজ, আমরা ওখানে আলোচনায় যাব। একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যায় ততই ধাতব ধর্ম ক্রমান্বয়ে হ্রাস পায়, কিন্তু একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে ধাতব ধর্ম
বৃদ্ধি পায়। বেলেসার ধাতব ধর্ম বাড়ে মানে উপর থেকে নিচে দিয়ে গেলে নতুন নতুন শক্তি স্তর যোগ হয়। প্রথম ধরে একটা নিউক্লিয়াসের বাইরে 2টা শক্তি স্তর, তারপর 3টা শক্তি স্তর, যত নিচে যাবে একটা করে শক্তি স্তর যোগ হবে। যোগ হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে শেষ কলকের দূরত্ব বাড়তে থাকবে, ফলে ইলেকট্রন ত্যাগের ধর্ম তত বাড়বে। এই জন্য উপর থেকে নিচে গেলে ধাতুর ধর্ম তত বাড়ে। যে যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করতে পারে সে তত ভালো ধাতু। তাহলে যাও এখন তীব্র ধাতু আর কি। ধাতব ধর্ম একই পর্যায়ে উপর থেকে নিচে দিয়ে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়ে, একই পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। আর অধাতব ধর্মগুলো একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে অধাতব ধর্ম হ্রাস পায়। কারণ একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাও তত ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়তে থাকে। ইলেকট্রন গ্রহণে তাহলে আমরা জানি যে যারা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে তাদের অধাতু বলে। তো একই গ্রুপের একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাও, যেমন ধরো বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে এরকম তুমি নাইট্রোজেন, বেরিলিয়াম, আচ্ছা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে ফ্লোরিন, এরপরে নিয়ন, এরকম বাম থেকে যত ডান দিকে যাবা একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাবো পর্যায়ক্রমে তুমি দেখবা কি ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে কিন্তু অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে। কার্বনটা বাদ পড়ে গেছে, 3, 4, 5, 6 কার্বন, 7 নাইট্রোজেন, 8 অক্সিজেন, 9 ফ্লোরিন, এটা নিয়ে। এখন দেখো বাম থেকে ডান দিকে গেলে শেষে এর বিন্যাস হচ্ছে একটা করে ইলেকট্রন যুক্ত হতে থাকবে। তো যুক্ত হলে ইলেকট্রন স্তর সংখ্যা তো আর বাড়বে না, ইলেকট্রন স্তর সংখ্যা না বাড়ার কারণে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়তে থাকবে। তো এই জন্য আমাদের ফাইনাল কথা হচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে অধাতব ধর্ম হ্রাস পায়, একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে আমরা এই 2-3টা পয়েন্ট কমপ্লিট করলাম, কিন্তু এবার একটু খেয়াল করবা এলোমেলো যেন হয় না কথা। আমরা বলতেছি কি মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এই রসায়নটা আমি বারবার বলছি, এটা শুধু ইন্টারমিডিয়েটে না, 9-10 না, মাস্টার ডিগ্রি পর্যন্ত সেম জিনিস করতে হবে। আমি তোমাদের একটা নোট দিয়ে দিচ্ছি, নোটটা ছবি তুলে দিয়ে দেবো। নোটটা যেখানে আন্ডারলাইন করা আছে আন্ডারলাইন জায়গাগুলি তোমরা ওটা তোমরা নোট করে ফেলবা, আন্ডারলাইন করা জায়গাগুলি নোট করবা, যেগুলি গোল দাগ দেওয়া আছে এগুলি নোট করবা। আমি গুরুত্ব অনুযায়ী দাগ দিয়ে দিছি। আর আজকে আলোচনা আমি প্রজেক্টর আজকে আলোচনা করে দেব। এখন এই অধাতব ধর্মের ক্ষেত্রে আমার কথা বোধহয় বুঝতে পারছো যে অধাতব ধর্ম হচ্ছে ইলেকট্রন গ্রহণের ধর্ম। তো একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় তত ইলেকট্রন গ্রহণের ধর্ম বৃদ্ধি পায়, মানে অধাতব ধর্ম বাড়ে। একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে অধাতব ধর্ম হ্রাস পায়, মানে ইলেকট্রন অধাতব ধর্ম ক্রমান্বয়ে হ্রাস পায়, অর্থাৎ ইলেকট্রন গ্রহণের ধর্মটা হ্রাস পায়। আচ্ছা যাও, এখন এখানে আবার অধাতব ধর্ম, আয়নীকরণ পটেনশিয়াল, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই চারজনই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ভালো করে বুঝবা, আমি ডিটেলসে যাব। পর্যায়ের বাম থেকে ডানে গেলে এই চারটাই বৃদ্ধি পায়। হ্যাঁ, অধাতব ধর্ম, আয়নীকরণ পটেনশিয়াল, ইলেকট্রন এফিনিটি, ইলেকট্রন নেগেটিভিটি, এই চারটাই বাম থেকে ডান গেলে, যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে এই চারটাই বৃদ্ধি পায়। আর যে কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে, উপর থেকে নিচে গেলে এই চারটায় হ্রাস পায়। তাহলে দেখো হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। আমার কথা ক্লিয়ার হওয়ার চেষ্টা করো। এই চারজন ক্ষেত্রে আমরা বলতে পারি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে চারটায় বৃদ্ধি পায়, মানে অধাতব ধর্ম বাড়ে, আয়নীকরণ পটেনশিয়াল বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। আর উপর থেকে নিচের দিকে গেলে এরা হ্রাস পায়। এটা তোমাকে একটা শর্ট ফর্ম বলা হলো। এবার আমরা যাব আয়নীকরণ পটেনশিয়াল বা আয়নীকরণ বিভব। আয়নীকরণ বিভব
আয়নীকরণ বিভব একটু খেয়াল করি আমরা জানি ধাতুর ইলেকট্রন ত্যাগ করে। এখন তোমার যদি প্রশ্ন করা হয় যে সোডিয়াম কটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তুমি বলে সোডিয়ামের শেষ করতে একটা ইলেকট্রন আছে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করে। আচ্ছা, এখন তোমাকে যদি জিজ্ঞেস করি সোডিয়ামের মোট ইলেকট্রন করে স্যার 11টা। আচ্ছা, সোডিয়াম থেকে কি 11টা ইলেকট্রন ত্যাগ করানো সম্ভব? তোমাদের আমি একটু কমেন্ট দেখব যে সোডিয়াম থেকে 11টা ইলেকট্রন বা সোডিয়াম থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করানো সম্ভব কিনা, সোডিয়াম থেকে 3টা ইলেকট্রন ত্যাগ করানো সম্ভব কিনা, 4টা ইলেকট্রন ত্যাগ করানো সম্ভব কিনা। তোমরা এক দুজন একটু কমেন্ট করো তো, আমি একটু তোমার আইকিউটা দেখি। সোডিয়াম থেকে আমি কি 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারবো বা 3টা ইলেকট্রন ত্যাগ করাতে পারবো সোডিয়াম থেকে? তোমাদের কি মনে হয়? হ্যাঁ, আমি কিন্তু কারো কমেন্ট দেখছি না। এক দুজন একটু কমেন্ট করো যে সোডিয়াম থেকে 2টা বা 3টা ইলেকট্রন সম্ভব কিনা বা 11টা ইলেকট্রন ত্যাগ করানো সম্ভব কিনা। আচ্ছা, নাসারে কয়েকজন কমেন্ট করছো, নাসার। আচ্ছা ঠিক আছে, এবার থ্যাংক ইউ, আমরা থেমে যাই। হ্যাঁ, এবার আমরা বলছি সোডিয়াম থেকে 11টা ইলেকট্রন ত্যাগ করানো সম্ভব। তাহলে পটাশিয়ামের যে 19টা ইলেকট্রন আছে, পটাশিয়াম থেকে 19টা ইলেকট্রন ত্যাগ করানো সম্ভব। এখন ইলেকট্রন ত্যাগের আজকের আলোচনা বারবার আমি বলছি রসায়ন বিজ্ঞানের জন্য, টোটাল কেমিস্ট্রি বইয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, টোটাল রসায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে কানেক্ট থাকার চেষ্টা করো এবং মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করো। সোডিয়াম থেকে সব ইলেকট্রন ত্যাগ করানো সম্ভব, ক্যালসিয়াম থেকে মানে সব মনো থেকে সব ইলেকট্রন ত্যাগ করানো সম্ভব। তাহলে ইলেকট্রন ত্যাগ করানো সম্ভব, কেউ সম্ভব। আমি যদি ইলেকট্রন ত্যাগ করানোর মতো প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারি তাহলে ইলেকট্রন ত্যাগ করানো সম্ভব। এখন ধরো তুমি তোমার বন্ধুকে শক্ত করে হাত ধরে আসো, আমি যদি তোমরা যে শক্তিতে ধরে আসো এই শক্তিকে আমরা বলি ল্যাটিস শক্তি বা কেলাস শক্তি, ল্যাটিস এনথালপি বা ল্যাটিস শক্তি, অথবা ধরো কেলাস শক্তি, অথবা এটাকে বলি কেলাস শক্তি, মানে ক্রিস্টাল এনার্জি। আর এখন দেখো তুমি তোমার কোনো বন্ধুকে বা তুমি তোমার ভাইকে, তোমার বোনকে খুব শক্ত করে ধরে আছো, তাহলে তুমি ওকে যে শক্তিতে ধরে আছো এটা হলো ল্যাটিস শক্তি তোমাদের মধ্যে। আর বাইরের থেকে যদি আর দুইজন তোমাদের ট্রেনে বিচ্ছিন্ন করতে চেষ্টা করে, তাহলে তাদের বাইরের থেকে যে শক্তিটা দেওয়া হচ্ছে, এই শক্তিটা যদি বাইরের থেকে যে শক্তি দেওয়া হয়, এই শক্তিটা যদি ল্যাটিস শক্তি থেকে বেশি হয়, মানে তোমরা পরস্পরকে ধরো তোমরা দুজনকে 1000 কিলোজুল শক্তিতে ধরে আসো, মনে করি শক্তিতে ধরে আসো, বাইরের থেকে যদি 1001 কিলোজুল শক্তি সরবরাহ করে তাহলে তোমাদের বন্ধন বিচ্ছিন্ন করে দিতে পারবে। যদি তার থেকে বেশি শক্তি সরবরাহ করে দিতে পারবে, যদি 900 কিলোজুল শক্তি দেয় তাহলে তোমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। অর্থাৎ পরমাণু থেকে ইলেকট্রন ছাড়ানোর জন্য যদি প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা যায় তাহলে তুমি তার ক্লাস থেকে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করে নিতে পারবা। 10টা ইলেকট্রনকে 11টা ইলেকট্রনকে বিচ্ছিন্ন করা যাবে, 19টা ইলেকট্রনকে বিচ্ছিন্ন করা যাবে। আমরা আজকে নতুন কিছু কথা শিখব। ইলেকট্রন ত্যাগ ঘটে গ্যাসীয় অবস্থায়, কঠিন তরল অবস্থায় ইলেকট্রন ত্যাগ ঘটে না, ইলেকট্রন ত্যাগ ঘটে গ্যাসীয় অবস্থায়। আয়নীকরণ শক্তিটা প্রযোজ্য হয় 1 মোলের জন্য, 1 মোল পরমাণুর জন্য। আয়নীকরণ শক্তি বক্তব্যটা 1 মোল পরমাণুর জন্য প্রযোজ্য। এখন তুমি বলবা স্যার 1 মোলে কয়টি? দেখো 1 মোল সমান 1 মোল পরমাণু সমান 6.023 ইন্টু 1023টি পরমাণু, এতটি পরমাণু। আচ্ছা, এই সংখ্যাটা সম্বন্ধে তোমাদের একাধিকবার ধারণা দিয়েছিলাম আমি যে 1 মোল পরমাণু, 1 মোল কত বড়? 6.023 ইন্টু 1023, এই সংখ্যাটা কত বড়, এটা একটা ধারণা তোমাদের ব্যাচে দিয়েছিলাম। আবারও তোমাদের উদ্দেশ্যে এই ধারণাটা দিচ্ছি আমি। 73 স্টুডেন্ট কানেক্ট আসো, প্রয়োজনে বাড়বে, একজনও যেন কমো না, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, বারবার বলেছি।
6.023 ইন্টু 10^23টি ইলেকট্রন, এই এতটি ইলেকট্রন বা এতটি পরমাণু কত বড়, এটা বোঝানোর জন্য উদাহরণ হিসেবে বলা হয়েছে যে এত সংখ্যক সরিষার দানা, সরিষা আমরা যে শস্যে বাটা খাই সরিষা, এতগুলি সরিষার দানা যদি সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে সারা পৃথিবীতে স্থলভাগে ছড়াই দিলে 1 গজ পুরো সরিষার একটা আস্তরণ সারা পৃথিবীর স্থলভাগে পড়ে যাবে। তাহলে সংখ্যাটা কত বড় চিন্তা করো। এত সংখ্যক মার্বেল, যে মার্বেল দিয়ে আমরা খেলি, এই মার্বেলটা যদি সারা পৃথিবীতে ছড়াই দেওয়া যায়, তাহলে ভূমি থেকে উপরের দিকে 5 মাইল উঁচু মার্বেলের একটা আস্তরণ পড়ে যাবে। এত সংখ্যক পরমাণু যদি বা আমরা এত সংখ্যক মার্বেল যদি সারা পৃথিবীতে ছড়াই দিতে পারি, তাহলে ভূমি থেকে স্থলভাগে 5 মাইল পুরো একটা মার্বেলের আস্তরণ পড়ে যাবে। তাহলে এখন বুঝো সংখ্যাটা কত বড়। 1 মোল সোডিয়ামের মধ্যে এতটি পরমাণু থাকে, 1 মোল পটাশিয়ামের মধ্যে এতটি পরমাণু থাকে। 1 মোল সোডিয়াম বলতে আমরা সবাই জানি 1 মোল সোডিয়াম মানে 23 গ্রাম, 1 মোল পটাশিয়াম মানে 39 গ্রাম, 1 মোল ক্যালসিয়াম মানে 40 গ্রাম, 1 মোল অ্যালুমিনিয়াম মানে 27 গ্রাম, 27 গ্রাম, 1 মোল অ্যালুমিনিয়াম মানে 27 গ্রাম। এইরকম, অর্থাৎ 23 গ্রাম সোডিয়ামের মধ্যে এতটি পরমাণু আছে, 39 গ্রাম পটাশিয়ামের মধ্যে এতটি পরমাণু আছে, এই 27 গ্রাম অ্যালুমিনিয়ামের মধ্যে এতটি পরমাণু আছে, 1 গ্রাম 1.008 গ্রাম হাইড্রোজেনের মধ্যে এতটি পরমাণু আছে। তাহলে আমাদের আয়নীকরণ পটেনশিয়াল কথাটা হচ্ছে 1 মোল পরমাণুর জন্য প্রযোজ্য। আমরা এখানে কয়েকটা নতুন নতুন শব্দ শিখব। আয়নীকরণ পটেনশিয়াল, আমি যে সংজ্ঞাটা দিচ্ছি, এই সংজ্ঞাটা যদি তুমি আত্মস্থ করতে পারো, তাহলে আর তোমার জীবনের নতুন কোনো সংজ্ঞা কোনোদিন শেখা লাগবে না। আর তুমি যদি তোমার বইয়ের মতো সংজ্ঞা পড়তে চাও, তাহলে আবার ইন্টারে নতুন সংজ্ঞা শিখতে হবে, আরও কষ্ট করতে হবে। তা আমি যেহেতু ভবিষ্যতে চিন্তা করে পড়াটা করাচ্ছি, এই জন্য তোমাদের আশা করছি কখনোই আর শেখা লাগবে না। আমি সংজ্ঞার দিকে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ যাচ্ছি। ইলেকট্রন ত্যাগ হয় কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। এই আয়নীকরণ পটেনশিয়াল শব্দটি কার জন্য প্রযোজ্য? 1 মোল পরমাণুর জন্য প্রযোজ্য। 1 মোল পরমাণু মানে কতটি পরমাণু? এতটি পরমাণু। 4 নম্বর কথা হলো ইলেকট্রন ত্যাগ ঘটে অসীম দূরত্বে। অসীম দূরত্বে। এখন এটা নিয়ে অনেকের কনফিউশন আছে, স্যার অসীম দূরত্ব বলতে আমরা কি বুঝি? আসলে অসীম দূরত্ব বলতে এখানে একটা সিম্পল কথা বোঝাচ্ছি। ধরো একটা চুম্বক, আমি মনে করি এটা একটা দণ্ড চুম্বক, তুমি ধরে নাও এটা একটা দণ্ড চুম্বক নরসাল। এটা চারদিকে একটা অঞ্চল ব্যাপী এর প্রভাব বজায় থাকে, যেটা আমরা ম্যাগনেটিক ফিল্ড বলি বা চুম্বক ক্ষেত্র বলি। এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, এর বাইরে যদি আমি এখানে একটা ব্লেড রাখি, একটা ধাতব পদার্থ রাখি, তাহলে এটা কিন্তু আর আকর্ষণ করতে পারবে না। তোমরা জানো চুম্বকের আকর্ষণে একটা সীমানা আছে নিশ্চয়ই, যে সীমানার মধ্যে তার আকর্ষণ বিকর্ষণ সব হবে, তার থেকে বেশি সীমানায় গেলেই আকর্ষণ। তুমি এই চুম্বকটা রাখলে এখানে একটা চুম্বক রাখলে, এই জায়গায় একটা লোহার টুকরা রাখলে আকর্ষণ করলে, এখানে রাখলে আকর্ষণ করলে, এখানে আকর্ষণ করতে পারছে না। তাহলে এটা হচ্ছে এই চুম্বকের জন্য অসীম দূরত্ব। যেখানে তার আকর্ষণ সীমা নেই, সেটা হলো যেখানে তার আকর্ষণ সীমানার বাইরে, বিকর্ষণ সীমানার বাইরে, এটা তার জন্য অসীম দূরত্ব। অসীমকে আমরা বেশি কমপ্লিকেটেড করে বোঝার দরকার না, অনেকেই অনেক জটিলভাবে অসীমকে বুঝতে যায়। একবার যে দূরত্ব অসীম, যে দূরত্ব আমি কল্পনা করতে পারি না তা না। দেখার ক্ষেত্রে অসীম দূরত্ব হচ্ছে আকাশ আমাদের অসীমে আছে, কিন্তু এখানে অসীম দূরত্ব পরমাণুদের ক্ষেত্রে, চুম্বকের ক্ষেত্রে অসীম দূরত্ব বুঝবা। একটা চুম্বকের চারদিকে একটা অঞ্চল ব্যাপী, ধরো এই চারদিকে এখানে একটা চুম্বক আছে, এর একটা প্রভাব আছে, এর বাইরে সব অঞ্চল তার জন্য অসীম। সাপোজ আমি এখানে দাঁড়াই থেকে এখান থেকে আমি বোর্ডটা খুঁজে পাচ্ছি না, এখান থেকে আমি বোর্ড টাচ করতে পারছি না, বোর্ডটা আমার জন্য অসীম দূরত্ব আছে দাঁড়ানো অবস্থায়। মানে অসীমকে এক একভাবে ব্যাখ্যা দেওয়া যায়। অসীমের সবচেয়ে সুন্দরতম সংজ্ঞা হচ্ছে যে দূরত্বে দুটি সমান্তরাল সরলরেখা এক বিন্দুতে মিলিত হয়, এটা হচ্ছে অসীম। আমরা জানি জীবনে কোনোদিন দুটি সমান্তরাল সরলরেখা এক বিন্দুতে মিলিত হবে না। বেরে স্যার, আপনি যদি সারা জীবন চেষ্টা করেন, আপনি দুটি সমান্তরাল সরলরেখাকে এক বিন্দুতে কোনো জীবনে মিলাতে পারবেন না। কিন্তু যে দূরত্বে দুটি সমান্তরাল সরলরেখা এক বিন্দুতে মিলিত হবে, সেই দূরত্বকে আমরা বলছি অসীম দূরত্ব। এক বেরে স্যার মিলাতে পারবেন না, তা আপনি মিলিত হবে এই কথা বললেন কেন?
হ্যাঁ, আমাদের দৃষ্টির ক্ষেত্রে অসীমটা আমরা বুঝি। ধরো তুমি রেল লাইনের মাঝখানে দাঁড়ায় দূরে তাকাইছো, দূরে দেখবে যে দুইটা রেল কোনো এক জায়গায় যে একসাথে হয়ে গেছে। যে দূরত্বে দুইটা রেলকে এক বিন্দুতে মনে হয়, বাস্তবে কিন্তু মিলবে না। এটা হলো অ্যাঙ্গেল অফ ভিশন। হ্যাঁ, দৃষ্টিকোণ বা বীক্ষণ কোণের জন্য এই জিনিসটা হয়, চোখের বীক্ষণ কোণের জন্য এই কাজটা হয়। কোনো দূরত্বে যে দুটি রেখা এক বিন্দুতে মিলিত হয়। তুমি নদীর মাঝখানে ফেরিতে যাচ্ছ, দূরে নদীর দিকে তাকাই দেখবা কোথাও যে যেন নদী মিলে গেছে। তাই যে দূরত্বে মিলে গেছে সেটা তার জন্য অসীম দূরত্ব। এখন যেখান থেকে মনে হয় মিলে গেছে, আসলে কি মিলছে? আসলে মিলে গেছে। যে দূরত্বে মেন রোডে, একটা মেন রোডে সোজা রাস্তায় দাঁড়াবা, দাঁড়ায় তাকায় দেখবা দূরে কোথাও যেন রাস্তাটা মিলে গেছে, ওটা হচ্ছে অসীম দূরত্ব। তুমি দেখো একটা বিমান আমার চোখের সামনে থাকলে কত বড়, যত চোখ থেকে দূরে সরে যায় বিমানটা তত ছোট হতে শুরু করে। আসলে কি ছোট হয় না, এটা ওই যে আস্তে আস্তে আমার চোখের সীমানার থেকে বাইরে চলে যাচ্ছে, এই জন্য এরকম হয়। 1 মিনিট একটু। তাহলে আমরা বলছি অসীম দেশের দূরত্বটা যেখানে তার আকর্ষণ বিকর্ষণ সীমানা বাইরে, এটা অসীম দূরত্ব। ধরো এটা একটা পজিটিভ চার্জ, আমি যদি এখানে একটা পজিটিভ চার্জ রাখি এটা এটাকে বিকর্ষণ করবে, কিন্তু আমি যদি এখানে একটা পজিটিভ চার্জ রাখি দেখা গেলে এটা বিকর্ষণ করতে পারবো না। তাহলে আকর্ষণ বিকর্ষণ সীমানার বাইরে হচ্ছে অসীম দূরত্ব, সোজা বাংলা এটা। অথবা চুম্বকের জন্য যেখানে সে আকর্ষণ বিকর্ষণ করতে পারে না, ওটা তার অসীম দূরত্ব আছে। এখন তো আয়নীকরণ পটেনশিয়াল কথাটা গ্যাসীয় অবস্থার জন্য প্রযোজ্য, এক মোল পরমাণুর জন্য প্রযোজ্য। এক মোল পরমাণু মানে এতটি পরমাণু, আর অসীম দূরত্বে আয়ন সরাতে হবে। এখন দেখো আমরা একটা একটা করে খেয়াল করি। একটা সোডিয়াম আয়ন, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করাতে আমাকে শক্তি দিতে হবে। তাহলে একক ধনাত্মক আয়নে একটা সোডিয়াম আয়ন থেকে আর সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন ত্যাগ করাতে আমাকে শক্তি সরবরাহ করতে হবে, করে একটা ইলেকট্রন ত্যাগ করলাম। এরপরে দুইটা সোডিয়াম আয়ন থেকে যদি আমি একটা ইলেকট্রন, আমাদের আয়নীকরণ পটেনশিয়াল হলো একটি মানে একটা একটা করে পরমাণু কথা, একটা আগে একটা ইলেকট্রন ত্যাগ করবো, একটা ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক চার্জ তৈরি হবে। তারপর এটার থেকে আরও একটা ইলেকট্রন ত্যাগ করবো, ত্যাগ করে এই যে 2 একক ধনাত্মক চার্জ তৈরি হবে, 2 একক ধনাত্মক চার্জ তৈরি হবে। এটা 2 একক ধনাত্মক চার্জ থেকে আমি আরেকটা ইলেকট্রন ত্যাগ করবো, 3 একক ধনাত্মক চার্জ তৈরি হবে। একটু সময় নিতে হবে। 3 একক ধনাত্মক চার্জ থেকে আরেকটা ইলেকট্রন ত্যাগ করলে 4 একক ধনাত্মক চার্জ তৈরি হবে, 4 একক ধনাত্মক চার্জ তৈরি হবে। এটার থেকে 4 একক ধনাত্মক চার্জ থেকে যদি আমি আরেকটা ইলেকট্রন ত্যাগ করি 5 একক ধনাত্মক চার্জ তৈরি হবে। এখন আমি বলতে চাচ্ছি ইলেকট্রন ত্যাগ করাবে কয়টা পরমাণু? ইলেকট্রন ত্যাগ করবে আগে একটা ইলেকট্রন ত্যাগ করবা, সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে ইলেকট্রন ত্যাগ করবা। এখন দেখো একটা সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করি তাহলে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা সোডিয়াম আয়ন তৈরি হবে। একক ধনাত্মক চার্জ ক্লাসটা খুব সহজ হবে না, কিন্তু আমি সহজ করে দেব। তোমার কাজ হলো কানেক্ট থাকা এবং সর্বোচ্চ কানেক্ট থাকা। একটা সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা সোডিয়াম আয়ন তৈরি হবে। এবার যদি দুইটা সোডিয়ামের শেষ কক্ষপথ থেকে একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করি তাহলে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 2টা সোডিয়াম আয়ন তৈরি হবে। দেখো 2টা সোডিয়াম পরমাণুর শেষ কক্ষপথে আমি 2টা ইলেকট্রন ত্যাগ করলাম, তাহলে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 2টা সোডিয়াম আয়ন তৈরি হবে। আচ্ছা, ধরো 10টা সোডিয়াম পরমাণুর শেষ, প্রত্যেকে 10টা সোডিয়াম পরমাণু প্রত্যেকের শেষ কক্ষপথ থেকে আমি একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করে 10টা ইলেকট্রন, 10 জনকে 10টা, তাহলে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 10টা ধনাত্মক আয়ন তৈরি হবে, 10টা সোডিয়াম আয়ন তৈরি হবে। মনোযোগ দেবা। ধরো আমি 50টা সোডিয়াম পরমাণু প্রত্যেকের শেষ কক্ষপথ থেকে একটা করে ইলেকট্রন ত্যাগ করবো। তাহলে 50 জনের শেষ কক্ষপথ থেকে মোট কয়টা ইলেকট্রন ত্যাগ হবে? 50টা ইলেকট্রন ত্যাগ হবে। 50টা একক ধনাত্মক চার্জ বিশিষ্ট সোডিয়াম আয়ন তৈরি হবে। 100টা সোডিয়াম পরমাণু, 100 সোডিয়াম পরমাণু প্রত্যেকের শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলে কয়টা ইলেকট্রন ত্যাগ হবে? 100টা সোডিয়াম আয়ন, 100টা ইলেকট্রন ত্যাগ হবে। তাহলে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 100টা সোডিয়াম আয়ন প্রস্তুত হবে। তুমি কথাগুলি বুঝতে পারছো। এবার আমি ধরো বললাম
ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের একটা ম্যাগনেসিয়াম থেকে যদি ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন কিন্তু আয়নীকরণ বলেছে একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করাতে হবে বলে। স্যার আমি তো জানি ম্যাগনেসিয়াম একসাথে দুটো ইলেকট্রন ত্যাগ করে, দুটো ইলেকট্রন ত্যাগ এখন হিসাবে আসবে না, আগে একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করবে। ম্যাগনেসিয়াম করবে কি, আগে একটা ইলেকট্রন ত্যাগ করে একটা ম্যাগনেসিয়াম আয়ন পরিণত হবে। ওই ম্যাগনেসিয়াম আয়নটা একক ধনাত্মক চার্জ যেটা আরেকটা ইলেকট্রন ত্যাগ করবে, আরেকটা ইলেকট্রন ত্যাগ করে দুই একক আরেকটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হবে। এই ম্যাগনেসিয়াম যেটা 2+ তৈরি হয়েছে, এটা আরেকটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 3+ পরিণত হবে। এই ত্যাগটা নিজে করে না, শক্তি সরবরাহ করে ইলেকট্রনটা ত্যাগ করাতে না। তাহলে আমরা বলতে চাচ্ছি, তুমি যেমন অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করো, আস্তে আস্তে কথা বুঝলাম। একজন অ্যালুমিনিয়াম বহির্গোলক থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা অ্যালুমিনিয়াম তৈরি হবে। দুইটা অ্যালুমিনিয়াম আয়ন এখন এরপরে একটা অ্যালুমিনিয়াম আয়ন আরও একটা ইলেকট্রন ত্যাগ করে দুই একক ধনাত্মক চার্জ বিশিষ্ট অ্যালুমিনিয়াম আয়ন পরিণত হবে। অ্যালুমিনিয়াম আরও একটা ইলেকট্রন ত্যাগ করে দুই একক ধনাত্মক চার্জ বিশিষ্ট অ্যালুমিনিয়াম আরেকটা ইলেকট্রন ত্যাগ করে 3 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হবে। এবার আমরা জানি অ্যালুমিনিয়ামতে একসাথে 3টে ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু আসলে একসাথে কেউ 3টে ইলেকট্রন ত্যাগ করে না। আয়নীকরণ পটেনশিয়াল একটা একটা পরমাণুর জন্য প্রযোজ্য। আমরা যখন সংজ্ঞা আসবো একটু অপেক্ষা করো, সংজ্ঞার দিকে আসা পর্যন্ত অপেক্ষা করো। ধরো আমি লিখলাম অ্যালুমিনিয়াম 10+, এর মানে সে 10টা ইলেকট্রন অলরেডি ত্যাগ করে বসে আছে। এখন সে 11 নম্বর ইলেকট্রন ত্যাগ করতে হলে আমরা করবো কি, এই অ্যালুমিনিয়াম 11++ ইলেকট্রন 11 নম্বর ইলেকট্রন ত্যাগ করলাম। আমি অ্যালুমিনিয়াম 12+, মানে 12টা ইলেকট্রন ত্যাগ করে আছে, এই 13 নম্বর ইলেকট্রন ত্যাগ করলাম অ্যালুমিনিয়াম থেকে। তাহলে এর মানে হচ্ছে, আমি বলতে চাচ্ছি ইলেকট্রন ত্যাগ হবে একটা একটা করে। কোথায় ত্যাগ হবে? অসীম দূরত্বে। ইলেকট্রন কোন অবস্থায় ত্যাগ হবে? গ্যাসীয় অবস্থায় ত্যাগ হবে। তাহলে খেয়াল করলাম, ইলেকট্রন ত্যাগ হবে গ্যাসীয় অবস্থা, অসীম দূরত্বে, 1 মোল পরমাণুর ক্ষেত্রে কথা প্রযোজ্য। তো আমি আবার খেয়াল করি, আমি যদি বলি যে 10টা ম্যাগনেসিয়াম আয়ন তাদের প্রত্যেকের শেষ কক্ষপথ থেকে একটা একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে তুমি বলো 10টা ম্যাগনেসিয়াম আয়ন থেকে কয়টা ইলেকট্রন ত্যাগ হবে? একটা একটা ত্যাগ করলে 10টা থেকে 10টা ইলেকট্রন, 10টা ম্যাগনেসিয়াম পরমাণু 10টা ইলেকট্রন, প্রত্যেকের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করে 10টা ইলেকট্রন ত্যাগ করলো, তখন যে 10টা ম্যাগনেসিয়াম আয়ন গঠন করলো। এবার ধরো আমি যদি বলি যে 20টা ম্যাগনেসিয়াম পরমাণু আছে, তাহলে প্রত্যেকে যদি শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে 20 জন ম্যাগনেসিয়াম 20টা ইলেকট্রন ত্যাগ করবে। 20টা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন বিশিষ্ট, একক ধনাত্মক আয়ন বিশিষ্ট 20টা ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হবে। 50টা ম্যাগনেসিয়াম পরমাণু, আচ্ছা 50টা না, আমি ধরলাম 5000টি ম্যাগনেসিয়াম পরমাণু, তাদের প্রত্যেকের বহির্গোলক থেকে একটা করে ইলেকট্রন ত্যাগ করলে মোট 5000 ম্যাগনেসিয়াম আয়ন তৈরি হবে। একক ধনাত্মক চার্জ বিশিষ্ট ম্যাগনেসিয়াম আয়ন 5000টি ইলেকট্রন ত্যাগ করবে। এর মানে একজন একটা ইলেকট্রন ত্যাগ করে, 2 জন শেষ করতে 2টা ইলেকট্রন, 3 জন 3টা ইলেকট্রন। এবার আমরা সংজ্ঞাটায় আসি। সংজ্ঞাটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণুর সংজ্ঞাটা আমি ছবি তুলে দিয়ে দেবো, অসুবিধা নেই, সুন্দর করে অনেকগুলি পেজ আজকে ছবি তুলে দিয়ে দেবো। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণুর প্রতিটির সর্ববহিস্থ শক্তি স্তর থেকে অসীম দূরত্বে। গ্যাসীয় অবস্থায় দেখো, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণুর প্রতিটির সর্ববহিস্থ শক্তি স্তর হতে অসীম দূরত্বে, অসীম দূরত্ব বুঝছি না, আকর্ষণ বিকর্ষণ সীমানার বাইরে, অসীম দূরত্বে একটি একটি করে 1 মোল ইলেকট্রন। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু, দেখো আমি বলছি 1 মোল পরমাণু মানে হচ্ছে 6.023 × 10⁻23টি পরমাণু।
গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর প্রতিটি সর্বস্থ শক্তি স্তর হতে অসীম দূরত্বে একটি একটি করে এক মোল পরমাণু কয়টা? আমি তো বলছি 10টা পরমাণু একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করে 10টা ইলেকট্রন, 30টা পরমাণু একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করলে 30টা ইলেকট্রন ত্যাগ হবে, 200টা পরমাণু একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করলে 200টা ইলেকট্রন ত্যাগ হবে, 1000টা পরমাণু একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করলে 1000টা ইলেকট্রন ত্যাগ হবে। 1 কোটি পরমাণু যদি তাদের শেষ কক্ষপথে একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে 1 কোটি ইলেকট্রন ত্যাগ হবে, 1 কোটি একক ধনাত্মক চার্জ বিশিষ্ট ধনাত্মক আয়ন তৈরি হবে। এই যে দেখো, এই 2টা সোডিয়াম পরমাণু যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে, এই দুইটা ইলেকট্রন ত্যাগ মানে একজন একটা করছে আর আরেকজন একটা করছে, দুইজন দুইটা, তাহলে 10টা সোডিয়াম পরমাণু তাদের শেষ কলক থেকে আসবে 10টা ইলেকট্রন, এই যে 10টা ইলেকট্রন। এবার ধরো 6.023 ইন্টু, এটা শুধু সোডিয়াম না, সবার জন্যই, এতটি সোডিয়াম পরমাণু কয়টা ইলেকট্রন ত্যাগ করে? 6.023 ইন্টু 10⁻23টি ইলেকট্রন, এতটি সোডিয়াম আয়ন, এই যে একক ধনাত্মক চার্জ, এটা হলো একক ধনাত্মক। বক্তব্যটা হলো এটা একেবারে একক ধনাত্মক, এটা হলো 2 একক ধনাত্মক, এটা হলো 3 একক ধনাত্মক, এটা হলো 10 একক ধনাত্মক ইত্যাদি। তাহলে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট এই 1 মোল সোডিয়াম 1 মোল ইলেকট্রন ত্যাগ করবে প্লাস 6.023 ইন্টু 10⁻23টি ইলেকট্রন, 1 মোল পরমাণু 1 মোল ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এই ক্লাসটা বোধহয় 2টা ক্লাস নেবে মোট। এই আলোচনাটা প্রতিটি সর্ববিষ্ট শক্তি স্তর হতে অসীম দূরত্বে একটি একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল, যেহেতু গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যে শক্তির প্রয়োজন থাকে আয়নীকরণ শক্তি বলে। বাসায় কমপক্ষে 100 বার পড়বে এর সংখ্যাটা, যতক্ষণ মুখস্থতে এটা না বুঝলে মুখস্থ করতে পারবো না জীবনে। প্রথম কথা হলো, আমি বলছি ইলেকট্রন ত্যাগ ঘটে কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। কতটির জন্য এই আয়নীকরণ শক্তির প্রয়োজন? 1 মোলের জন্য। তাহলে ইলেকট্রন কয়টা করে ইলেকট্রন ত্যাগ করে? একটা করে ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে 1 মোল পরমাণু যদি একটা করে ইলেকট্রন ত্যাগ করে 1 মোল গ্যাসীয় আয়ন তৈরি হবে। 1 মোল গ্যাসীয় আয়ন তৈরি হলে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল গ্যাসীয় আয়ন তৈরি হবে। তৈরি করতে যে শক্তি প্রয়োজন, এটাকে আরো সহজ ফর্মে বলা যায়, কিন্তু এটা মূল সংজ্ঞা। এটাকে আমি ছোট করে নিয়ে আসতে পারি, সহজ করে নিয়ে আসতে পারি, আমি তোমাকে সহজটা শেখাবো না, ইচ্ছা হবে না। কারণ এটা তোমার একবারে মাস্টার ডিগ্রি পর্যন্ত এই জিনিসটা এটাই লাগবে। যেহেতু এটাই মাস্টার্স পর্যন্ত লাগবে, ইন্টারে তো সেম 1-3 একটা শব্দ নয় যেটা তোমার চেঞ্জ করতে হবে ইন্টারমিডিয়েটে। ফলে আমি সারা জীবনের জন্য যত শিক্ষাটা আমি এখান থেকে ক্লিয়ার শিখে নেব। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু প্রতিটির সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে, আচ্ছা দেখো, 1 মোল পরমাণুর প্রতিটি সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে যদি আমি একটা একটা করে ইলেকট্রন অপসারণ করি, তাহলে কয়টা ইলেকট্রন অপসারণ হবে? 1 মোল ইলেকট্রন অপসারণ হবে। তাহলে 1 মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যে শক্তির প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে, অথবা প্রথম আয়নীকরণ শক্তি। এখন ধরো যদি বলা হয় শরীর দ্বিতীয় আয়নীকরণ শক্তি কি, তাহলে দেখো দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা কখন আসবে? আগে একক ধনাত্মক চার্জ তৈরি হতে হবে। এই যে এই আগে সোডিয়াম আয়ন থাকবে, সে আরেকটা ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম 2+ হবে। এখন ধরো সোডিয়াম 2+ আছে, সে যদি আরও একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম 3+ হবে। মনে করো সোডিয়াম 5+ আছে, মনে করো সোডিয়াম 6+ আছে, সে যদি আরেকটা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে সোডিয়াম 7+ হবে। 7+ আরেকটা ইলেকট্রন ত্যাগ করলে, এর মানে আমি বলতে চাচ্ছি 7 একক ধনাত্মক চার্জ তৈরি করতে হলে আগে 6 একক চার্জ তৈরি হতে হবে।
তো আমরা সংজ্ঞাগুলো আমি অনেকবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর প্রতিটির সর্ববহিস্থ তোমাদের গ্যাস ছাড়া কোনো অবস্থায় ইলেকট্রন ত্যাগ ঘটে না। কঠিন তরল কোনো অবস্থায় ইলেকট্রন গ্যাস ঘটে না, ইলেকট্রন ত্যাগ ঘটে না, ইলেকট্রন শুধু ত্যাগ করে গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর প্রতিটির সর্ববহিস্থ শক্তি স্তর থেকে অসীম দূরত্বে একটি একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল গ্যাসীয় ধনাত্মক আয়ন সৃষ্টিতে যে শক্তি প্রয়োজন তাকে প্রথম আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ শক্তি বলে। দেখো, একটা ইলেকট্রন অপসারণ করলে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা আয়ন তৈরি হবে। দুটো ইলেকট্রন অপসারণ করলে একক চার্জ, দুইটা পরমাণু যদি দুটো ইলেকট্রন অপসারণ করে তাহলে দুইটা আয়ন তৈরি হবে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট। এবার ধরো দ্বিতীয় আয়নীকরণ শক্তি কি? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলে, গ্যাসীয় অবস্থায় একক ধনাত্মক চার্জ বিশিষ্ট এক মোল আয়নের প্রতিটি সর্ববহিস্থ শক্তি স্তর হতে অসীম দূরত্বে একটি একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে দুই একক ধনাত্মক চার্জ বিশিষ্ট গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যে শক্তি প্রয়োজন তাকে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলে। তৃতীয় আয়নীকরণ শক্তি শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের গ্যাসীয় অবস্থায় দুই একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো আয়নের, গ্যাসীয় অবস্থায় দুই একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কোনো আয়নের প্রতিটি সর্ববহিস্থ শক্তি স্তর হতে গ্যাসীয় অবস্থায় দুই একক ধনাত্মক চার্জ বিশিষ্ট এক মোল আয়নের প্রতিটি সর্ববহিস্থ শক্তি স্তর হতে অসীম দূরত্বে একটি একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে তিন একক ধনাত্মক চার্জ বিশিষ্ট গ্যাসীয় আয়ন সৃষ্টির জন্য যে শক্তির প্রয়োজন হয় বা যে শক্তি নির্গত হয় তাকে, যে শক্তি সরবরাহ করতে হয় তাকে তৃতীয় আয়নীকরণ শক্তি বলে। আচ্ছা, মনে করো পঞ্চম আয়নীকরণ শক্তি কীভাবে হবে? পঞ্চম আয়নীকরণ শক্তির জন্য আগে চতুর্থ আয়ন তৈরি থাকতে হবে। তাহলে গ্যাসীয় অবস্থায় 4 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট এক মোল আয়নের, গ্যাসীয় অবস্থায় 4 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট এক মোল আয়নের প্রতিটি সর্ববহিস্থ শক্তি স্তর থেকে অসীম দূরত্বে একটি একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে 5 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট এক মোল গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যে শক্তির প্রয়োজন তাকে পঞ্চম আয়নীকরণ শক্তি বলে। ধরো তুমি অষ্টম আয়নীকরণ শক্তি শিখতে চাচ্ছ, তাহলে আগে 7 একক ধনাত্মক চার্জ তৈরি হতে হবে। তাহলে গ্যাসীয় অবস্থায়, যেহেতু অষ্টম শিখতে চাচ্ছ, গ্যাসীয় অবস্থায় 7 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট এক মোল আয়নের প্রতিটি সর্ববহিস্থ, এবার কিন্তু আয়নের প্রতিটি সর্ববহিস্থ শক্তি স্তর হতে অসীম দূরত্বে একটি একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে 8 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট এক মোল গ্যাসীয় আয়ন সৃষ্টির জন্য যে শক্তি প্রয়োজন। এখন ধরো তুমি ক্যালসিয়ামের চতুর্থ আয়নীকরণ শক্তি চাচ্ছ, তাহলে ক্যালসিয়ামের তৃতীয় আয়নটা আগে তৈরি থাকতে হবে, তারপর চতুর্থ আয়নটা আসবে। তখন তুমি বলবা গ্যাসীয় অবস্থায় 3 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট এক মোল ক্যালসিয়াম আয়নের প্রতিটি সর্ববহিস্থ শক্তি স্তর হতে, এক মোলের ক্ষেত্রে কিন্তু এক মোল ক্যালসিয়াম আয়নের 3 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট এক মোল ক্যালসিয়াম আয়নের প্রতিটি সর্ববহিস্থ শক্তি স্তর হতে অসীম দূরত্বে একটি একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে 4 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট এক মোল গ্যাসীয় আয়ন ক্যালসিয়াম আয়ন প্রস্তুতির জন্য যে শক্তির প্রয়োজন। আচ্ছা, মনে করো অ্যালুমিনিয়ামের 10ম আয়নীকরণ শক্তি চাচ্ছ, তাহলে অ্যালুমিনিয়ামের 9টা ইলেকট্রন আগে ত্যাগ থাকতে হবে, তাহলে 10 নম্বর পাবা, কারণ ইলেকট্রন যেতে একটা একটা করে ত্যাগ হয়। এই যে, তাহলে তুমি বলবা গ্যাসীয় অবস্থায় 9 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট, এই যে 9 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট এক মোল ক্যালসিয়াম আয়নের প্রতিটির সর্ববহিস্থ শক্তি স্তর হতে অসীম দূরত্বে একটি একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে 10 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট
এক মোল গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যে শক্তি নির্গত হয় তাকে দশম আয়নীকরণ শক্তি বলে। ধরো অ্যালুমিনিয়ামের তুমি 12তম আয়নীকরণ শক্তি জানতে চাচ্ছ, তাহলে 11 ইলেকট্রন আগে থেকে ত্যাগ থাকতে হবে। এটা 1 মোল, আবার 1 মোল অ্যালুমিনিয়াম 12 প্লাস ইলেকট্রন। এই যে 11টা ইলেকট্রন ত্যাগ আছে, 12 নম্বর ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে গ্যাসীয় অবস্থায় 1 মোল অ্যালুমিনিয়াম আয়নের প্রতিটি সর্ববিষ্ট শক্তি স্তর হতে অসীম দূরত্বে একটি একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 11 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল অ্যালুমিনিয়াম আয়নের প্রতিটি সর্ববিষ্ট শক্তি স্তর হতে একটি একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 12 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল গ্যাসীয় অ্যালুমিনিয়াম আয়ন প্রস্তুতিতে যে শক্তির প্রয়োজন হয় তাকে 12তম আয়নীকরণ শক্তি বলে। তাহলে আমরা বলছি সব ইলেকট্রন ত্যাগ করানো যাবে। তোমার বলা হলো লিথিয়ামের তৃতীয় আয়নীকরণ শক্তি কি, এর মানে লিথিয়ামের 2টা ইলেকট্রন আগে তৈরি আছে। তখন তুমি বলবা এই যে 3 নম্বর ইলেকট্রন সে ছাড়লো, কার জন্য প্রযোজ্য? 1 মোল, এই 1 মোল। তাহলে গ্যাসীয় অবস্থায় 1 মোল 2 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল লিথিয়াম আয়নের, এই যে গ্যাসীয় অবস্থায় 2 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল লিথিয়াম আয়নের প্রতিটি সর্ববিষ্ট শক্তি স্তর হতে অসীম দূরত্বে একটি একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করে এই যে 3 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যে শক্তি প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। এতে তৃতীয় আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি একটা মোলের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ইলেকট্রন যতক্ষণ আছে, এখন মনে করো ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 40, অ্যাটমিক নাম্বার হলো 20, এর মানে ক্যালসিয়ামের 20তম আয়নীকরণ শক্তি আছে। তাহলে 20 নম্বর ইলেকট্রনে ক্যালসিয়াম ত্যাগ করতে পারবে। আবার ক্যালসিয়ামকে 16টা ইলেকট্রন ত্যাগ করানো যাবে। অর্থাৎ আমি যদি চিন্তা করি, ধরো ক্যালসিয়াম 16 প্লাস, এখন এটার থেকে আমি তৈরি করবো ক্যালসিয়াম 78, এটার থেকে আমি তৈরি করতে চাচ্ছি ক্যালসিয়াম ধরো 16 প্লাস, এটাতে আমি 17 প্লাস তৈরি করতে চাচ্ছি। মানে 16 প্লাস 16টা ইলেকট্রন ত্যাগ করছে, 8টা ইলেকট্রন ত্যাগ করলে 17টা হবে। তাহলে এটা তৈরি করতে গেলে সংজ্ঞাটা কী হবে? তাহলে ক্যালসিয়ামের 17তম আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা কী দেবো? গ্যাসীয় অবস্থায় 16 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট, 16 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল ক্যালসিয়াম আয়নের প্রতিটির সর্ববহিষ্ঠ শক্তি স্তর হতে একটি একটি করে অসীম দূরত্বে একটি একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 17 একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল ক্যালসিয়াম আয়ন সৃষ্টির জন্য যে শক্তি প্রয়োজন, আমি সর্বোচ্চ চেষ্টা করছি এটা তোমাদের বোঝানোর জন্য। এবার তোমার দরকার হলো আমি বিভিন্ন আয়নীকরণ শক্তির মানটা ছবি তুলে দিয়ে দেবো। এখন তোমার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে শুধু আয়নীকরণ শক্তি কাকে বলে। এত সময় নেওয়ার কারণ আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তির বিপরীত, উল্টো। তাহলে আয়নীকরণ শক্তি যার মুখস্থ, তাহলে ইলেকট্রন আসক্তি মুখস্থ হয়ে যাবে। এই জন্য আমি এটা প্রচুর সময় নিয়েছি। আচ্ছা, এখন ধরো মূল আয়নীকরণ শক্তির সংজ্ঞা কি? তাহলে এখানে আমাদের একটা বেসিক দাঁড়াই গেছে যে ইলেকট্রন ত্যাগ ঘটে কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। আয়নীকরণ শক্তি কার জন্য প্রযোজ্য? 1 মোল পরমাণুর জন্য প্রযোজ্য। কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে? একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। এক একটা মৌল একটা করে ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন কোথায় ত্যাগ ঘটে? অসীম দূরত্বে ত্যাগ ঘটবে। তাহলে ইলেকট্রন ত্যাগটা করবে অসীম দূরত্বে। তাহলে আমরা বলতে চাচ্ছি আয়নীকরণ শক্তির সংজ্ঞা কি? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণুর প্রতিটি সর্বস্থ শক্তি স্তর থেকে অসীম দূরত্বে একটি একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল গ্যাসীয় ধনাত্মক আয়ন সৃষ্টির জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তাহলে যে শক্তির যোগান দিয়ে আমি ইলেকট্রনকে ছাড়াই নিতে পারবো, সোজা কথা। তাহলে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণুর প্রতিটির সর্ববহিষ্ঠ শক্তি স্তর হতে একটি একটি করে, তাহলে 1 মোল থেকে যদি একটা একটা করে ইলেকট্রন অপসারণ করে 1 মোল ইলেকট্রন অপসারণ হবে। আমি উদাহরণ দিয়েছিলাম 10টা সোডিয়াম থেকে
যদি 10টা ইলেকট্রন অপসারণ করে একজন থেকে একটা, তাহলে 10জন থেকে 10টা, 10টা সোডিয়াম পরমাণু আছে। একটা একটা করে যদি একজন থেকে একটা, তাহলে একজন থেকে একটা করে অপসারণ করলে 10জন তো 10টা ইলেকট্রন অপসারণ করবে, কিন্তু একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 10টা সোডিয়াম আয়ন তৈরি হবে। 500টা ক্যালসিয়াম পরমাণু আছে। প্রত্যেকটা শেষ কক্ষপথে যদি আমি একটা ইলেকট্রন ত্যাগ করি, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ হবে? 500টা ইলেকট্রন ত্যাগ হবে। তাহলে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 500টা ক্যালসিয়াম আয়ন তৈরি হবে। ঠিক তেমনি গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু প্রতিটি সর্ববহিস্থ শক্তি স্তর হতে অসীম দূরত্বে একটি একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল, কারণ একটা ইলেকট্রন অপসারণ করলে একটা একক ধনাত্মক চার্জ তৈরি হবে, আর একক ধনাত্মক চার্জ থেকে যদি একটা ইলেকট্রন অপসারণ করে 2 একক ধনাত্মক চার্জ তৈরি হবে, 2 একক ধনাত্মক চার্জ থেকে যদি একটা ইলেকট্রন অপসারণ করে 3 একক ধনাত্মক চার্জ তৈরি হবে, 10 একক ধনাত্মক চার্জ থেকে যদি একটা ইলেকট্রন অপসারণ করে 11 একক ধনাত্মক চার্জ তৈরি হবে, 50 একক ধনাত্মক চার্জ থেকে যদি ইলেকট্রন থাকে আর কি, একটা ইলেকট্রন অপসারণ করে 51টা ধনাত্মক চার্জ তৈরি হবে। তাহলে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। সংখ্যাটা বুঝছো কিনা আবার খেয়াল করো। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণুর প্রতিটি সর্ববহিস্থ শক্তি স্তর হতে অসীম দূরত্বে একটি একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যে শক্তির প্রয়োজন। এবার আমরা যাব তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রন, আমরা যেহেতু আয়নীকরণ শক্তি শেষ করছি, এবার যাব আমরা ইলেকট্রন আসক্তি। দেখো একই ধরনের সংজ্ঞা কিনে একটু খেয়াল করবা। ইলেকট্রন আসক্তি, এতক্ষণ ইলেকট্রন ত্যাগের কথা শিখছি, এবার ইলেকট্রন গ্রহণের কথা শিখব। এখন আসবো ইলেকট্রন গ্রহণ নিয়ে কথা বলবো, ইলেকট্রন গ্রহণের কথা। আচ্ছা দেখো তো, অক্সিজেন আমরা জানি 2টা ইলেকট্রন গ্রহণ করে, প্রথমে সে একটা ইলেকট্রন গ্রহণ করে এই যে একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট অক্সাইড আয়নে পরিণত হবে। এই একক ঋণাত্মক চার্জ অক্সিজেন আরেকটা ইলেকট্রন গ্রহণ করে 2 একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট অক্সাইড আয়নে পরিণত হবে। এখন এটা হচ্ছে যেমন ক্লোরিন, একটা ইলেকট্রন যদি গ্রহণ করে সে একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট ক্লোরাইড আয়নে পরিণত। এতক্ষণ আমরা ত্যাগের কথা বলছি, এখন আমরা কিন্তু গ্রহণের কথা বলতেছি। আজকের ক্লাস সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে কানেক্ট ছিল 70-এর উপরে, এখন কানেক্ট হয়েছে 52-এর উপরে। আমি কি ক্লাসটা স্টপ করব? আমার তো মনে হয় ক্লাসটা স্টপ করা উচিত। তোমরা ছেলেমেয়েরা পড়ালেখা বাদ দিয়ে সব করতেছ, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু তোমরা পড়ালেখা বাদ দিয়ে সব করছো। ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা একটু খেয়াল করি। ইলেকট্রন আসক্তি, দেখো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণুর প্রতিটি সর্ববহিস্থ শক্তি স্তরে, এবার কিন্তু গ্রহণ শক্তি স্তরে অসীম দূরত্ব হতে একটি একটি করে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যে শক্তি নির্গত হয়, এতক্ষণ ছিল প্রয়োজন, এবার যে শক্তি বেরোয় যাবে তাকে ইলেকট্রন আসক্তি বলে। আসক্তি কারণগুলি আমরা ব্যাখ্যা করব। তাকে সৃষ্টিতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। তাহলে একটু দেখো, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণুর প্রতিটি সর্ববহিস্থ শক্তি স্তরে, আগে বলছি শক্তি স্তর হতে, এবার শক্তি স্তরে অসীম দূরত্ব হতে একটি একটি করে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। তাহলে আগের মতো করে দেখো, আগে বলছি ইলেকট্রন যে ত্যাগ করতে হবে, এখন ইলেকট্রন গ্রহণের কথা বলছি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের
এক মোল পরমাণুর প্রতিটি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, গ্যাসীয় অবস্থায় কোনো মোলে এক মোল পরমাণুর প্রতিটি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অসীম দূরত্ব হতে একটি একটি করে এক মোল ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এবার কিন্তু ইলেকট্রন গ্রহণ হচ্ছে, ঋণাত্মক চার্জ বিশিষ্ট এক মোল গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলা হয়। তাহলে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করতে যে শক্তি যোগান দিতে হয়, আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যে শক্তি নির্গত হয়। হ্যাঁ, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনায় যাব, অনেক বড় আলোচনা, সময় লাগবে, কিন্তু তোমাদের মনোযোগ এবং তোমাদের অসভ্যতা আমি দেখে আমি অসম্ভব বিরক্ত। কেন ছেলে মেয়েরা ডিসকানেক্ট করবে এবং গার্ডিয়ানরা এর জন্য দায়ী। আমি গার্ডিয়ানদের সাথে আজকে আমি বলে দিচ্ছি, দেখা যাক আমি গার্ডিয়ানদের সাথে কথা বলবো, কেন গার্ডিয়ানরা এটা খেয়াল করছে না, বাচ্চারা কেন এরকম অমনোযোগী হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ ক্লাস। অমনোযোগ কেন আসবে তোমাদের? ইলেকট্রন আসক্তি গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক মোল পরমাণুর প্রতিটি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অসীম দূরত্ব হতে একটি একটি করে এক মোল ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট এক মোল গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যে শক্তি নির্গত হয়। এবার যদি এটা হচ্ছে, তাকে বলা ইলেকট্রন আসক্তি, প্রথম ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন আসক্তি। তাহলে দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা কী হবে? দ্বিতীয় ইলেকট্রন আসক্তি হবে, দেখো, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের, এই গ্যাসীয় অবস্থায় যেহেতু দ্বিতীয় ইলেকট্রন আসক্তির কথা বলা হয়েছে, তাহলে প্রথম ইলেকট্রনটা আগে তৈরি থাকতে হবে। গ্যাসীয় অবস্থায় একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট এক মোল আয়নের, কারণ ইলেকট্রন ত্যাগ করলে আর পরমাণু থাকে না, আয়ন হয়ে যায়, এক মোল আয়নের প্রতিটির সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অসীম দূরত্ব হতে একটি একটি করে এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল 2 একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট এক মোল গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যে শক্তি নির্গত হয়। আরেকবার খেয়াল করো, গ্যাসীয় অবস্থায় একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট কোনো আয়নের, গ্যাসীয় অবস্থায় একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট কোনো আয়নের, ঋণাত্মক চার্জ বিশিষ্ট এক মোল আয়নের প্রতিটি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অসীম দূরত্ব হতে একটি একটি করে এক মোল ইলেকট্রন গ্রহণ করে 2 একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট এক মোল গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যে শক্তি নির্গত হয় তাকে বলা হয় দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। এখন ধরো তৃতীয় ইলেকট্রন আসক্তি কী হবে? তৃতীয় ইলেকট্রন আসক্তি তুমি বলবা যে তৃতীয় ইলেকট্রন আসক্তির মানটা বলবা যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 2 একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট এক মোল আয়নের প্রতিটি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অসীম দূরত্ব হতে একটি একটি করে এক মোল ইলেকট্রন গ্রহণ করে 3 একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট এক মোল গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যে শক্তি নির্গত হয় তাকে তৃতীয় ইলেকট্রন আসক্তি বলবে। এবার এরকম যদি চতুর্থ পঞ্চম ইলেকট্রন আসক্তি দেওয়া হয় তাহলে তুমি দিতে পারবে, পদ্ধতি এটা। কিন্তু আমার দরকার হলো সিম্পল ইলেকট্রন আসক্তি কাকে বলে। তাহলে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর প্রতিটির সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অসীম দূরত্ব হতে একটি একটি করে এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল গ্যাসীয় ঋণাত্মক আয়ন সৃষ্টিতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। এখন আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্যটা কোথায়? এবার সংজ্ঞাটা আরেকবার, দুটো সংজ্ঞা পাশাপাশি শোনো। আয়নীকরণ শক্তি হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর প্রতিটির সর্ববহিষ্ঠ শক্তি স্তর হতে একটি একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল গ্যাসীয় ধনাত্মক আয়ন সৃষ্টিতে যে শক্তি সরবরাহ করতে হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন আসক্তি কাকে বলে? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ হবে, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ হবে, আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ হবে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর
প্রতিটির সর্ববহিস্থ শক্তি স্তরে অসীম দূরত্ব থেকে একটি একটি করে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলে একটা পরমাণু যদি একটা ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটা আয়ন তৈরি হবে। দুইটা পরমাণু যদি প্রত্যেকে একটা করে ইলেকট্রন গ্রহণ করে তাহলে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট দুইটা আয়ন তৈরি হবে। 10টা পরমাণু যদি প্রত্যেকে একটা করে ইলেকট্রন গ্রহণ করে তাহলে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 10টা আয়ন তৈরি হবে। মানে চার্জ হবে একটা গ্রহণ করলে একক ধনাত্মক চার্জ, দুইটা গ্রহণ করলে 2 একক ধনাত্মক চার্জ, 10টা গ্রহণ করলে 10 একক ধনাত্মক চার্জ, এই জাতীয় কথা। তাহলে আমরা বলে আসছি যে ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা আমি ক্লিয়ার করে দিলাম। গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল পরমাণুর প্রতিটি সর্বব্যস্ত শক্তি স্তরে অসীম দূরত্ব হতে একটি একটি করে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল গ্যাসীয় ঋণাত্মক আয়ন সৃষ্টিতে বা 1 মোল ঋণাত্মক চার্জ বিশিষ্ট গ্যাসীয় আয়ন সৃষ্টিতে যা হয়, 1 মোল গ্যাসীয় ঋণাত্মক আয়ন সৃষ্টিতে যে শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। সংজ্ঞাটা আমি আজকে দিয়ে দেব। এবার আসছে তড়িতের ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন নেগেটিভিটি একটি সমযোজী অণুতে দুটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের অধিকারে রাখার ক্ষমতাকে একটা সমযোজী অণু, ধরো একটা সমযোজী HCl একটা সমযোজী অণু, H2 একটা সমযোজী অণু, এটা এখন তোমরা সমযোজী অণু পানি পরের অধ্যায় পাবো। ফ্লোরিন HF একটা সমযোজী অণু, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, ধরো মিথেন, এরা হচ্ছে সমযোজী অণু। এটা যখন যৌগ গঠন করে তখন যৌগটা আসবে এরকম যৌগটা আসবে। এটা আমরা পরের অধ্যায়ে শিখবো আর কি। তখন দেখো হাইড্রোজেনের থাকে একটা ইলেকট্রন আর ক্লোরিনের থাকে 7টা ইলেকট্রন। তখন এই হাইড্রোজেন নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস অর্জনের জন্য হাইড্রোজেন করে কি, সে ক্লোরিনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করে। এখন মনে করো এই হাইড্রোজেন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, হাইড্রোজেন যদি হাইড্রোজেন নিজের ইলেকট্রন আছে একটা, হাইড্রোজেন যদি আরেকটা ইলেকট্রন কোথাও থেকে নিতে পারে কারোর থেকে তাহলে হাইড্রোজেন হিলিয়ামের বিন্যাস অর্জন করবে, ইলেকট্রন হবে 2টা। তখন হাইড্রোজেন করে কি, ক্লোরিনের যে 7টা ইলেকট্রন থাকে এর মধ্যে একটা ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করে, তো এই ইলেকট্রন শেয়ার করে এভাবে যৌগ গঠন করে। এখন ধরো হাইড্রোফ্লোরিক অ্যাসিড একই অবস্থা, হাইড্রোজেনে এসে একটা ইলেকট্রন ক্রস দিয়ে দেখালাম, আর ফ্লোরিনে ইলেকট্রন হলো 7টা, শেষ গুলোতে ইলেকট্রন আছে 7টা। এটা আমরা পরের অধ্যায়ে ক্লিয়ার করবো, রাসায়নিক বন্ধনে আলোচনা, এটা 7টা। তখন হাইড্রোজেন করে কি, হাইড্রোজেন তার একটা ইলেকট্রন ফ্লোরিনের সাথে বলে যে তোমার একটা ইলেকট্রন আছে, তোমার 7টা আছে, তোমার 7টার মধ্যে তুমি একটা আমার সাথে শেয়ার করো। এখন মনে করো মিস্টার ক একজন ব্যক্তি, খ একজন ব্যক্তি, গ একজন ব্যক্তি। এই ক 1 কোটি টাকার মালিক, খ 50 লাখ টাকার মালিক, আর গ 10,000 টাকার মালিক, 10,000 টাকার মালিক। এখন গ ক খ এর সাথে ব্যবসা করতে চায়, তাহলে গ যদি ক খ এর সাথে ব্যবসা করতে চায়, কয়ের এবং ক্ষয়ের অনেকটা, এর থেকে 5 গুণ বেশি টাকা আছে ক্ষয়ের, এর থেকে 10 গুণ বেশি টাকা আছে ক্ষয়ের। এ তো মাত্র 10,000 টাকার মালিক, তাহলে ও অনেক গুণ বেশি, সরি এর থেকে অনেক গুণ, আমি 1000 দিয়ে বলি তাহলে তোমার সুবিধা হবে, তাহলে কম্পেয়ারটা ভালো হবে। এটা ধরো 1 লাখ টাকা। এখন কয়ের আছে 1 লাখ টাকা, ক্ষয়ের আছে 50,000 টাকা, কয়ের আছে 10,000 টাকা। এখন গয়ের সম্বলে হচ্ছে 10,000 টাকা, সে এদের দুজনের সাথে ব্যবসা করতে চায়। তখন গ বলবে যে তাহলে এক কাজ করো, আমি 10 দিচ্ছি, খরে বললো তুমিও 10 দাও, করে বললো তুমিও 10 দাও, তাহলে আমরা 30,000 টাকা একটা ব্যবসা ইনভেস্ট করতেছি। এর মানে কিন্তু কর কথা সব টাকা দিয়ে দেয়নি, ওদের উদ্বৃত্ত টাকা রয়ে গেছে, আরও অতিরিক্ত রয়ে গেছে, কিন্তু গয়ের সামর্থ্য অনুযায়ী ওরা ব্যবসা অংশগ্রহণ করছে। প্রত্যেকে 10 করে দিয়ে 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা করলো। এখন এই ব্যবসা থেকে যে লাভ আসবে, 3 জনে বললো যে ঠিক আছে আমরা লাভটা সমানভাবে ভাগ করে নেব, এই শর্তে ব্যক্তিদের ব্যবসা। শেয়ারের ব্যবসা তো এরকমই, আমরা জানি শেয়ারের ব্যবসা। এখন যদি যদি বলে যে ঠিক আছে
আমার তোর থেকে গয়ের থেকে 10 গুণ বেশি টাকা আছে, আমি একটা শেয়ার 10,000 টাকা, একটা হলো 10,000 টাকা, একটা শেয়ার 10,000 টাকা। এখন ক বললো যে আমার যেহেতু 1,00,000 টাকা আছে, আমি 10টা শেয়ার নেব। ঠিক আছে, ক নিল 10টা শেয়ার, আর খ নেবে কয়টা? খ নেবে 5টা শেয়ার, আর গ কিন্তু একটা শেয়ার নেবে। ফলে যে লাভটা আসবে, এই লাভটাকে মোট এই শেয়ার যে কটা সেই কয় ভাগে ভাগ করবে, ভাগ করে এখন গয়ের একটা শেয়ারে লাভ নেবে, খ 5টা শেয়ার, একটা শেয়ারে যদি লাভ হয় 2,000 টাকা, তাহলে গ শুধু 2,000 টাকাই নেবে। খ কিন্তু 5 দুগুণে 10,000 টাকা লাভ নেবে, আর এ কিন্তু 20,000 টাকা লাভ নেবে। এর মানে যার যে কটা শেয়ার সেই অনুযায়ী লাভ নেবে। তো আমরা বলছি শেয়ারের শর্ত হচ্ছে যে আমি যা পাবো তুমিও তা পাবে। তুমি একটা ইলেকট্রন দিয়েছো, আমি একটা ইলেকট্রন দিয়েছি, ফলে তুমি যে লাভটা পাবো আমিও সে লাভটা পাবো। এখন ধরো যদি এরকম হয় যে কার্বন মনোক্সাইড, খেয়াল করি কার্বন মনোক্সাইড, কার্বনের ইলেকট্রন সে 2টা দিল, এই অক্সিজেন 2টা দিল। এখন এই ক্ষেত্রে কার্বন 2টা দিয়েছে, অক্সিজেন 2টা দিয়েছে, তো কার্বন 2টা ইলেকট্রন দিয়েছে, অক্সিজেন 2টা ইলেকট্রন দিয়েছে। এর মানে কার্বন যে লাভ পাবে অক্সিজেন সে লাভ পাবে, সমান সমান ভাগ পাবে এরা। কিন্তু অনেক সময় দেখা যায় নিয়মের বাইরেও ঘটনা ঘটে থাকে। তাহলে শেয়ার এখানে যেহেতু দুজনে একটা একটা করে দিয়েছে, শেয়ার সমান ভাগ হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এর তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির মান অনেক বেশি। বেশি হওয়ার কারণে এ করে কি, শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে ওর দিকে দখলে রেখে দেয়, ওর অধিকার রেখে দেয়। এখন সাপোজ ক এখানে সবচেয়ে বেশি ধনী মানুষ, ক করবে কি যে আমি যেহেতু 10টা শেয়ার দিচ্ছি আর খ দিচ্ছে 5টা শেয়ার, তাহলে এক কাজ করবে, ব্যাংক থেকে যে টাকা পয়সা তুলবো বা টাকা পয়সা লেনদেন, এটা শুধু আমার চেকের মাধ্যমে, আমার একজনের চেকের মাধ্যমে হবে। কারণ আমার যেহেতু 10টা শেয়ার আছে, শেয়ারে তোমরা ভাগ পাওয়া সমান, কিন্তু আমার যদি হাইয়েস্ট শেয়ার বেশি ইনভেস্ট করতেছে, তাহলে আমার চেকের মাধ্যমে টাকা উঠবে এবং আমার সইয়ের মাধ্যমে টাকা উঠবে, সব কিছু লেনদেন আমি করবো। মানে ককে এটা স্বাধীনতা দিয়ে দিতে হবে। ঠিক তেমনি এখানে যদিও শেয়ারটা সমান সমান দিয়েছে, তাও ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির মান ফ্লোরিনের অনেক। আচ্ছা, মনে করে এদের ক্ষেত্রে আমি আবার ফিরে আসি, সবাই 10,000 করে দিয়েছে, সবার টাকা 10,000, ক খ গ তিনজনই 10,000 টাকা দিয়েছে। কিন্তু দিলেও এর তো টাকা পয়সা অনেক বেশি, অনেক ধনী, ফলে করবে কি, এর টাকাটা পাওয়ার ক্ষমতা বেশি থাকবে। ঠিক এখানেও এর কিন্তু ইলেকট্রন আছে, দেখো ইলেকট্রন ছিল একটা হাইড্রোজেনে, একটাই শেয়ার করে ফেলছে। এই যে গয়ের মতো, ওর ছিল 10,000 টাকা, শুধু একটা ইনভেস্ট করে ফেলছে। আর হাইড্রোজেনে একটা ইলেকট্রন ছিল, একটা শেয়ার করে ফেলছে। আর ফ্লোরিনে ইলেকট্রন কিন্তু বইগুলোকে আছে 7টার মধ্যে সে একটা শেয়ার করছে, তার কিন্তু এখনও শেয়ারের মতো প্রস্তুত আছে আরও 6টা। ফলে ফ্লোরিন করে কি, শেয়ার কিন্তু ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে রেখে দেয়। তাহলে নিজের দিকে টেনে রাখার কারণে ফ্লোরিনের দিকে আংশিক ঋণাত্মক প্রান্ত বিশিষ্ট চার্জ, আর হাইড্রোজেনের দিকে আংশিক ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রান্ত তৈরি হয়। এটাকে ডেল্টা বলে, এটা হলো ডেল্টা। আয়ন চার্জ বোঝানোর জন্য আমরা ডেল্টা সিম্বলটা ব্যবহার করি, ডেল্টা। তাহলে আমি বলতে চাচ্ছি যে শেয়ারের ধর্ম হচ্ছে দুজন সমান সমান নেবে। এই যে অক্সিজেন হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, 2টা হাইড্রোজেনের সাথে শেয়ার করে অক্সিজেন পানির অণু তৈরি করবে। পানি অণু তৈরি করতে যে এখন অক্সিজেন দিচ্ছে, একটা হাইড্রোজেন দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, একটা হাইড্রোজেন দিচ্ছে, কিন্তু এই হাইড্রোজেনের সম্বলে হচ্ছে একটা ইলেকট্রন, সে একটা শেয়ার করে ফেলছে। এরও সম্বল একটা ইলেকট্রন, একটা শেয়ার করে ফেলছে, এর কিন্তু আরও 4টা অতিরিক্ত আছে। ফলে এর সক্ষমতা অনেক বেশি। সক্ষমতা বেশি হওয়ার কারণে ও করবে কি, শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে রাখবে। টেনে রাখার কারণে ওর নিজের তো 6টা আছেই বাইরে, আরও হাইড্রোজেনের 2টাকে নিজের দিকে নিয়ে নিয়েছে। ফলে অক্সিজেনের দিকে আংশিক ঋণাত্মক প্রান্তবিষ্ট চার্জ, হাইড্রোজেনের দিকে আংশিক ধনাত্মক প্রান্তবিষ্ট চার্জ তৈরি হয়। অর্থাৎ হাইড্রোজেন পজিটিভ চার্জিত হয়ে যায়, অক্সিজেন নেগেটিভ চার্জিত হয়ে যায়। এখানে 2টা চার্জ বা 2টা মেরু তৈরি হয়। এটা রাসায়নিক বন্ধন আমরা ফুল ডিটেলস ক্লিয়ার করব, তোমার কোনো টেনশন করার দরকার না। আপাতত তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা হচ্ছে একটা সমযোজী অণু থেকে, একটা সমযোজী অণু, 2টো অধাতুর মধ্যে যে অণুটা তৈরি হবে এটা সমযোজী অণু। একটি সমযোজী অণুতে 2টি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে রাখার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। একটি সমযোজী অণুতে 2টি পরমাণুর মধ্যে যে কোনো পরমাণুর
শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে সমযোজী অণুতে দুটি পরমাণুর মধ্যে যে কোনো পরমাণু শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের অধিকার রাখার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। দেখো, আমি শুধু আয়নীকরণ পটেনশিয়াল, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা তিনজনের সংজ্ঞা দিয়েছে, কিন্তু একই গ্রুপে পর্যায়ে গেলে এদের পরিবর্তনটা কী হবে এই সংজ্ঞাটা কিন্তু আমি এখনও দেইনি তোমাদের, যে একই পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে কী হবে, একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে কী হবে, কীভাবে তড়িৎ ঋণাত্মকতা কার উপর ডিপেন্ডেন্ট, আর ইলেকট্রন আসক্তি কার উপর ডিপেন্ডেন্ট, আয়নীকরণ পটেনশিয়াল কার উপর ডিপেন্ডেন্ট, আমি কিন্তু এই ব্যাখ্যাটা এখনও তোমাদের দেইনি। তাহলে যেহেতু এখনও তোমাদের দেইনি, একটু অপেক্ষা করো। সংজ্ঞাটা তুমি ক্লিয়ার, সংজ্ঞাটা বুঝেছো কিনা তুমি খেয়াল করবা। তো আমরা সংজ্ঞাটা আসছি, কোনো সমযোজী অণুতে দুটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের অধিকারে রাখার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলে। যে কোনো পরমাণুর নিজের অধিকার রাখার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। আচ্ছা, এখন আমরা ক্লাসটা আয়নীকরণ পটেনশিয়ালটা আরেকবার একটু শুনি। আয়নীকরণ পটেনশিয়াল বা আয়নীকরণ বিভব। আয়নীকরণ বিভব কয়টা ইলেকট্রন ত্যাগের ক্ষেত্রে প্রযোজ্য, খেয়াল রাখবা। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর প্রতিটির সর্ববহিস্থ শক্তি স্তর হতে অসীম দূরত্বে একটি একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল গ্যাসীয় ধনাত্মক আয়ন সৃষ্টিতে যে শক্তি প্রয়োগ করতে হয়, দিতে হয়, তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এবার তবে ইলেকট্রন আসক্তি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর প্রতিটি সর্ববহিস্থ শক্তি স্তরে অসীম দূরত্ব হতে একটি একটি করে এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল গ্যাসীয় ঋণাত্মক আয়ন সৃষ্টিতে যে শক্তি নির্গত হয় তাকে বলা হয়, যে শক্তি নির্গত হয় তাকে বলা ইলেকট্রন আসক্তি। আর তড়িৎ ঋণাত্মকতা একটি সমযোজী অণুতে দুইটি পরমাণুর মধ্যে যে কোনো পরমাণু শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের অধিকারে রাখার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলে। এখন আমরা দেখব এই যে ইলেকট্রন আয়নীকরণ বিভব কার বেশি, একই পর্যায়ে একই গ্রুপ, এদের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। দেখো, এই চারজনের ক্ষেত্রে বলছিলাম অধাতব ধর্ম, আয়নীকরণ পটেনশিয়াল, বা আয়নীকরণ বিভব, আয়নীকরণ ইলেকট্রন আসক্তি, এই চারটা জিনিস, এই চারটা পর্যায়বৃত্ত ধর্ম। তো আর দুটো ধর্ম আছে, আকারটা আগের দিন আলোচনা হয়ে গেছে, ধাতব ধর্ম আগের দিন আলোচনা। এই চারজনই মানই বাম থেকে একই পর্যায়ে, যত বাম থেকে ডান দিকে যাবা এদের মান বাড়বে। বাম থেকে ডানে গেলে, ডানে পর্যায়ের বাম থেকে ডানে গেলে মান বাড়ে, আর গ্রুপে থেকে নিচে গেলে এদের মান কমে। এই চারজনই একই চরিত্র। কেন বাড়ে, কেন কমে তার ডিটেলস আলোচনা যাবো আমরা নেক্সট ক্লাসে, কিন্তু এরকম লাইভ উপস্থিতিতে আমি কিন্তু কন্টিনিউ করব না। আমি কষ্ট করছি, তোমরা পড়ালেখা করবো না, এরকম কন্টিনিউটা আমি রাজি না। এখন এটা ডিটেলস আলোচনার জন্য একটু তোমার ধরো
আমরা চলে আসি লিথিয়ামের ক্ষেত্রে, একটু খেয়াল করো। লিথিয়ামের বিন্যাসটা হচ্ছে এইরকম, শেষ করতে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা একটা শক্তি প্রয়োগ করলে লিথিয়াম ইলেকট্রনটা ছেড়ে দেয়। এই শক্তির মান কত সেটা আমি দিয়ে দিচ্ছি, আজকে দিয়ে দেবো। এই ইলেকট্রনটা ছেড়ে দেয়, এই ইলেকট্রন একটা ইলেকট্রন ত্যাগ করতে শক্তি দিলে ইলেকট্রনটা ছেড়ে দেয়। যখন ইলেকট্রন ছেড়ে দেয় তখন লিথিয়াম একক ধনাত্মক চার্জ বিশিষ্ট লিথিয়াম আয়ন পর্যন্ত হয়ে গেছে। এখন দেখো লিথিয়ামের শেষ করবে ইলেকট্রন আছে মোট। লিথিয়ামের এই যে ইলেকট্রনটা যদি ছেড়ে দেয় তাহলে এই কোডটা শেষ, এই কোডটা আর লাগবে না। যদি না লাগে, এখন লিথিয়ামের ইলেকট্রন আছে দুইটা, মানে সে হিলিয়ামের বিন্যাস অর্জন করছে, একটা স্টাবল কাঠামো। এখন লিথিয়াম আয়নের বিন্যাস হচ্ছে 1s2। এখন এর থেকে আরেকটা ইলেকট্রন ত্যাগ করাতে, যেহেতু সে হিলিয়ামের বিন্যাস পেয়ে গেছে, এই ইলেকট্রন ত্যাগ করাতে প্রচুর শক্তি লাগবে। এবং লিথিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানগুলি আমি আজকে দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখবা পরে। তোমাদের কাজ হচ্ছে এই আয়নীকরণ শক্তি আজকে যে সংজ্ঞাগুলি দিয়েছি, সংজ্ঞাগুলি কমপ্লিট করে এর ভিতরে ঢোকার পদ্ধতি আমার, এটা ভিতরে ঢুকে কীভাবে বোঝাতে হবে সেটা আমার কাজ। এই তিনটা জিনিস আমাদের আলোচ্য বিষয়, এই তিনটা ডিটেলস আলোচনা আমি যাব, সেটা তোমাদের আগ্রহের উপর নির্ভর করবে। তোমরা ডিটেলস চাও কিনা কমেন্টে লিখবা, লেখার পরে তোমাদের আগ্রহের উপর এটা ডিটেলসে যাব। কারণ আমার কথা হলো এই যে তিনটা জিনিস নিয়ে স্টুডেন্টদের কমপ্লেন প্রতি বছর, 10 স্টুডেন্টের কমপ্লেন আছে, 9 স্টুডেন্টের কমপ্লেন আছে। আমি কমপ্লেন শুনতে ক্লান্ত হয়ে গেছি। সবাই বলে স্যার আয়নীকরণ পটেনশিয়াল, ইলেকট্রন আসক্তি, তৈরিতা, এগুলো একটু বুঝাই দেন, এগুলো বুঝে না। তাহলে সবার ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি পরের ক্লাসটা খেয়াল করো এবং সময় নিয়ে তোমাকে ক্লাসটা খেয়াল করতে হবে। তুমি শুধু পড়ার দিকে মনোযোগী রাখবা। আর শ্রদ্ধেয় গার্ডিয়ানদের বলবা, কালকে শুক্রবার রাত 8টায়, শুক্রবার রাত 8টায় আমি একটু কথা বলবো। সবাই যেন থাকেন গার্ডিয়ানরা, তোমাদের গার্ডিয়ানদের বলবো যে শুক্রবার রাত 8টা, আজকে না, আজকে চাইছিলাম আজকে না, শুক্রবার রাত 8টায় কথা বলবো। আমার রিকোয়েস্ট থাকবে সব গার্ডিয়ান যেন, তোমার যারা কানেক্টেড আছে সবাই যেন থাকে এখানে। এই কথা আগে কথা বলছি স্টুডেন্টদের জন্য, এবার কথা হবে গার্ডিয়ানদের জন্য। তো এই তিনটা সংজ্ঞার বাইরে তুমি তোমার কেমিস্ট্রি বইটা আমার এখানে নাই, কেমিস্ট্রি বইটা ধরে দেখবে যে তোমার 98% পড়া শেষ, পর্যায় সারবে 2% পড়া আছে। কিন্তু এই ক্লাসটা পুরো ক্লিয়ার করার জন্য আমার পরদিন 1.5 ঘন্টা ক্লাস লাগবে, একবার পুরো 1.5 ঘন্টার ক্লাস থাকবে আমার এই বাকি 2% কমপ্লিট করার জন্য, মানে পুরোটা এটা এই তিনটাকে ডিটেলস করানোর জন্য। যদি তুমি ডিটেলসে বুঝতে চাও তাহলে আমার 1.5 ঘন্টা ক্লাস পুরো লাগবে। তার আগে তোমার সংজ্ঞাটা ঠোঁটস্থ করে ফেলবে, একবার মুখস্থ ঠোঁটস্থ করে ফেলবা, সংজ্ঞা যেন ভুলে না যাও। এবং তুমি দেখবা যে প্রথমবার লিখতে কতক্ষণ লাগে, দ্বিতীয়বার লিখতে কতক্ষণ লাগে, তৃতীয়বার লিখতে কতক্ষণ লাগে। তুমি প্রতিদিন, কাল পরশু 2 দিন ছুটি থাকবে তোমাদের, যেহেতু শুক্র শনি আমার ক্লাস নেই, তাহলে এই 2 দিন তুমি এই 2 দিনে কমপক্ষে 8 থেকে 10 বারের সংখ্যাগুলি লিখবা। লেখার পরে তুমি দেখবা যে প্রথম সংখ্যাটা লিখতে ধরো 10 মিনিট, 5 মিনিট সময় লাগছে, পরেরটা দেখবা 3 মিনিট, পরেরটা 2 মিনিট, এই 2 মিনিটের মধ্যে তুমি এরপরে দেখবে 1 মিনিটে তুমি সংখ্যা লিখে ফেলতে পারতেছো। এবং যদি তুমি এই রেঞ্জের মধ্যে চলে আসতে পারো 8-10 বার লিখে লিখে, তোমার মাথায় যদি সেট হয়ে যায় যে স্যার বলছে ইলেকট্রন ত্যাগ হয় গ্যাসীয় অবস্থায়, ইলেকট্রন একটা করে ইলেকট্রন ত্যাগ হয়, আয়নীকরণ পটেনশিয়াল বা ইলেকট্রন আসক্তি 1 মোলের জন্য প্রযোজ্য। তাহলে এই কথাগুলি যদি মাথায় থাকে যে একটা পরমাণু যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, একক ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা আয়ন তৈরি হবে। যদি 1 মোল পরমাণু একটা করে ইলেকট্রন ত্যাগ করে বহির্গোলক থেকে, একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল ধনাত্মক আয়ন তৈরি হবে। তাহলে এরকম কথা, এই কথাগুলি আমরা বলছি, তুমি চিন্তা করবা, চিন্তা করে যদি কোথাও অসুবিধা হয় সেটাও লিখবা যে স্যার এই সংজ্ঞাটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি সেটাও ঠিক করে দেবো। আমি তোমাদের কমেন্টগুলি স্টাডি করে আমি ঠিক করে দেবো কী করতে হবে। তোমার পিরিয়ডিক টেবিলের 98% পড়া শেষ। এরপর দিন আমরা এটা বুঝাই দেওয়ার পর অনুশীলনীটা আলোচনা করে পর্যায় সারণী ফুল শেষ করে দেবো। আমরা আশা করছি তারপরে আমরা কাজ ক্ষমতা শক্তি শুরু করব। কাজ ক্ষমতা শক্তিটা এরপরেই শুরু হবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তোমরা তোমাদের প্রবলেমগুলি লেখো, আর অভিভাবকদের সবাইকে বলবা যে আগামী দিন আর রাত 8টায় আমি একটু কথা বলবো, যেন 8টা আমাদের পাই। ধন্যবাদ সবাইকে।